9ই আগস্ট 2024 কলকাতা শহর যখন গভীর ঘুমে আচ্ছাদিত ছিল, ঠিক সেই সময় কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের একজন ছাত্রীকে গণধর্ষণ করা হয় এবং তাকে খুন করে হত্যা করা হয়। মেয়েটির ছবি এবং নাম আমি গোপন রাখছি, কারণ একজন ধর্ষিতা মহিলার নাম এবং ছবি শেয়ার করা সেকশন 228-এ আইনত অপরাধ। তাই অন্যান্য চ্যানেলের মতন আমি ধরে নিলাম মেয়েটির নাম অভয়া। সবচেয়ে বড় দুঃখের কথা হলো এটাই, অভয়ের উপরে যখন শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছিল তখন তার মুখ চেপেছিল তারই একজন সহপাঠী, অর্থাৎ তার এক বান্ধবী। অভয়াকে মারার জন্য তার গলায় এত জোরে চাপ দেওয়া হয়েছিল যে তার গলার হাড় পর্যন্ত ভেঙে যায়। বন্ধুরা, আপনারা একবার চিন্তা করে দেখুন, এই গলার হাড় ভাঙতে কম কিন্তু জোর সেখানে প্রয়োগ করা হয়নি। এছাড়া মেয়েটির সারা শরীরে 100-র উপরে কামড়ের দাগ ছিল এবং তার চোখ দিয়ে রক্ত পড়ছিল এবং তার যৌনাঙ্গ দিয়েও রক্ত পড়ছিল। কামড়ে মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। এত বড় একটা নিষ্ঠুর ঘটনা ঘটে যাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ থেকে অভয়ের বাড়িতে জানানো হয় যে তার মেয়ে নাকি আত্মহত্যা করেছে। सोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है। মৃত্যুর পরে অভয়ের বাবা মাকে তার লাশ পর্যন্ত একবারের জন্য দেখতে দেয়। কিভাবে একটা কর্মরত ডাক্তারকে তার নিজের হসপিটালে ধর্ষণ হতে হলো, আর কিভাবে একটা ব্লুটুথ হেডফোনের মাধ্যমে সেই দোষীকে ধরল, জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 9ই আগস্ট 2024 সাল আর.জি. কর মেডিকেল কলেজের জুনিয়র ছাত্রী অভয়া, যে কিনা টানা 36 ঘন্টা ডিউটি করার পর একটু শারীরিক বিশ্রাম নেওয়ার জন্য সেমিনার রুমে গেছিল। যেহেতু মেয়েটি একটানা 36 ঘন্টা কাজ করেছে, তাই সে খুব ক্লান্ত থাকে এবং খুব তাড়াতাড়ি সেমিনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকাল 7টা থেকে 7:30টার সময় সেমিনার রুমে ওই অভয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার সারা শরীরে ছিল অসংখ্য ক্ষত এবং চোখ দিয়ে রক্ত পড়ছে এবং তার শরীরের নিচের অংশে কোনো রকম কাপড় ছিল না, আর যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। কামড়ে মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ। बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। এই দৃশ্য দেখার পর যে কোনো মানুষ বলে দিতে পারে যে মেয়েটির উপরে শারীরিক নির্যাতন হয়েছে, অথচ ওই আর.জি. কর হসপিটাল থেকে জানানো হয় যে তার মেয়ে নাকি আত্মহত্যা করেছে। सोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है। মেয়ের এই আত্মহত্যার খবর শোনা মাত্রই অভয়ের মা বাবা আর.জি. কর মেডিকেল কলেজে যায়। তারা টানা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে, কিন্তু তবু তাদের মেয়ের মুখটা একবারের জন্য দেখতে দেয় না। এরপর অভয়ের পরিবার থানায় ফোন করে, আর থানা থেকে পুলিশরা এসে ওই আর.জি. কর মেডিকেল কলেজে যারা ছিল তাদের সঙ্গে পরামর্শ করে তারা যেই সুরে কথা বলছিল সেই সুরে পুলিশও কথা বলতে থাকে। অর্থাৎ তাদের মেয়ে যে আত্মহত্যা করেছে এই কথাও পুলিশও বলতে থাকে। পুলিশ ওদের তালে তাল মিলাচ্ছিল, এই কারণ হলো ওই কলেজের যে প্রিন্সিপাল তার নাম সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ একজন প্রভাবশালী ব্যক্তি, আর এই হাসপাতালে কোনো যাতে বদনাম না হয় তার জন্যই পুলিশ জেনে শুনে বলছিল যে মেয়েটা আত্মহত্যা করেছে। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে। তার প্রতিবেশীরা বলে সন্দীপ ঘোষের স্ত্রীর যখন বাচ্চা হয়, সিজারে যখন বাচ্চা হয়, তখন তার স্ত্রীর সঙ্গে কোনো একটা ঝামেলার কারণে তার স্ত্রীকে লাথি মারে এবং সিজারের সময় যেই সেলাই করা হয়, এক লাথি মেরে তার
ওই সেলাইটা ফাটিয়ে ফেলে। সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গণ্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গণ্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। কথা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। অভয়ার এই নির্মম হত্যাকাণ্ড প্রথম দিকে পাবলিক জানতো না, কিন্তু যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে একে যখন খবরটা ছড়াতে থাকে, তখন এই নির্মম হত্যাকাণ্ড দেখার পরে কেউ আর ঘরে থাকতে পারে না। তারা এক এক করে প্রতিবাদ করতে শুরু করে দেয়। আর এই জনসাধারণের প্রতিবাদের চাপে পড়ে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে যে কি হয়েছিল ঘটনাটা। পুলিশ ক্রাইম সিন তদন্ত করার পর একটা ব্লুটুথ হেডফোন খুঁজে পায়। এরপর পুলিশ সিসিটিভি ক্যামেরা চেক করে। সে চেক করে দেখে যে ওই সেমিনার রুমে কোনো সিসিটিভি ফুটেজই নেই, কিন্তু সেমিনার রুমের পাশে বা সেমিনার রুমে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তায় একটা সিসিটিভি ক্যামেরা ছিল। পুলিশ সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে। রাত 3টে থেকে 7:30 পর্যন্ত ওই রাস্তা দিয়ে কে কে গেছে, কে কে এসছে, সমস্ত তথ্য ওই সিসিটিভির মাধ্যমে পেয়ে যায়। ওই রাস্তা দিয়ে মোট 6 জন লোক যাওয়া আসা করেছিল। পুলিশ ওই 6 জনকে তদন্তের জন্য ডাকে এবং তাদের ফোন চায়। 6 জনের ফোন নিয়ে নেওয়ার পর তাদের ব্লুটুথ অন করা হয় এবং যে ওই ক্রাইম সিন, অর্থাৎ যেখানে ওই মেয়েটার উপরে অত্যাচার করা হয়েছিল, সেখানে যে ব্লুটুথ হেডফোনটা পাওয়া গেছে সেটাকেও অন করে। ওই 6টা ফোনের মধ্যে একটা ফোনে অটোমেটিক ব্লুটুথ কানেক্ট হয়ে যায়। ওই 6টা ফোনের মধ্যে যেই ফোনটায় ব্লুটুথ অটোমেটিক কানেক্ট হয়ে গেছিল, সেই ফোনটা ছিল সঞ্জয় রায় নামক এক ব্যক্তি। পুলিশ তারপর সঞ্জয়কে জিজ্ঞাসা করে যে তুমি কি গত রাতে অভয় নামক ওই মেয়েটির সঙ্গে কিছু করেছিলে? তখন সঞ্জয় কোনো রকম ভয় ভীতি না পেয়ে বুক টুকরে বলে, হ্যাঁ, গত রাতে আমি মেয়েটিকে রেপ করেছি এবং তারপরে একাই আমি তাকে খুন করেছি। আসলে কে এই সঞ্জয়? সঞ্জয় হলো একজন সিভিক পুলিশ। আর সঞ্জয়কে যখন পুলিশ জিজ্ঞাসা করে তুমি কেন এত বড় একটা জঘন্য কাজ করলে, তখন সঞ্জয় কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে। এরপর পুলিশ সঞ্জয়ের ফোন চেক করে এবং সেই ফোন চেক করার পরে দেখে যে ফোনের মধ্যে অসংখ্য পর্ন ভিডিও আছে। আর তখন পুলিশ এটাও বুঝতে পারে যে এই যে ছেলেটা, সঞ্জয় নামক যে ছেলেটা, সে পুরোপুরি ভাবে একজন পর্ন অ্যাডিক্টেড। এরপর পুলিশ সঞ্জয়ের বাড়ি যায়। সঞ্জয়ের বাড়ি যাওয়ার পর সঞ্জয়ের ঘর তল্লাশি করে। সে ঘর তল্লাশি করার পরে একটা জুতো পায়, আর সেই জুতোতে রক্তের দাগ লেগেছিল। পুলিশ সঞ্জয়ের জুতোতে যে রক্ত পেয়েছিল, সেই রক্তটাকে ল্যাবে পাঠায়। ল্যাব থেকে রিপোর্ট আসে ঘটনাস্থলের রক্ত আর সঞ্জয়ের পায়ের জুতোতে যে রক্ত লেগে আছে, দুটোই এক। শুধু সঞ্জয়ের একার পক্ষে এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব নয়। রিপোর্ট বলছে ওই দিন ঘরে কিছু না হলেও 14 থেকে 15 জন লোক উপস্থিত ছিল। কিন্তু বাকিরা কারা, এটা জানার জন্য গভীর আগ্রহে বসে আছে বিশ্ববাসী। তবে আমার বিশ্বাস অপরাধী ধরা পড়বে এবং শাস্তি হবে। সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি মার্ডার মিস্ট্রি, ক্রাইম, সাসপেন্স, থ্রিলার পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একদিন, অন্য এক সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।